প্রাণের শহর বেনারস। মহাদেবের এই নগরীতে রয়েছে ইতিহাস, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলবন্ধন। এই মেলবন্ধনের কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বহু শরণার্থী। আমরাও সেই রকমই ছুটে গিয়েছিলাম। তো আমরা এসে পৌঁছেছি এখন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে এই 8 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন বসে আছি। ট্রেন সবে জাস্ট দিল। দুন এক্সপ্রেস তোমাদের প্রায় সপ্তাহের প্রতিদিনই ছাড়া হয়, একদম সোম থেকে রবি। রাত 8টা 25-এর ট্রেন। এছাড়াও তোমরা যদি বেনারস যেতে চাও, তোমরা জানোই বিভূতি এক্সপ্রেস পেয়ে যাবে, অমৃতসর এক্সপ্রেস, অমৃতসর মেল যেটা, সেটা তোমরা পেয়ে যাবে। এছাড়াও অনেক যেটা হিমগিরি এক্সপ্রেস সপ্তাহের কিছু কিছু দিন ছাড়ে, কলকাতা থেকে কিছু ট্রেন ছাড়ে, শব্দভেরি এক্সপ্রেস, তারপরে তোমার শিয়ালদা থেকে কিছু তোমার ট্রেন ছাড়ে। তো এইগুলো একটু তোমরা চেক করে নেবে। আমরা এইটা প্ল্যান করেছিলাম জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে এটা কমপ্লিট হয়নি। জানুয়ারি মাসে কোনো রকমে বা কোনো একটা সমস্যার জন্য আমরা এটা ছেড়ে দিতে হয়েছে, এই ট্রিপটাই ক্যান্সেল করতে হয়েছে। তারপরে জানুয়ারি প্রায় মিড এই সময়টা করে হবে, তখন আমরা মানে ভাবছি যে কোনটাতে যাব, বিভূতি যাব, দুন যাব বা অমৃতসরে যাব। আলটিমেটলি যেটাতে আমরা টিকিটটা পেয়েছি সেটা হচ্ছে আমরা এই দুনের টিকিটটা পেলাম। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কি, যাওয়ার আগে আমরা আসার টিকিটটা করে নিয়েছিলাম অমৃতসরে, কারণ আমরা জানি অমৃতসরে যেটা ফেরার টিকিট, কারণ সেই ফেরার টিকিটে কিন্তু অনেক মানে প্যাসেঞ্জার বুক থাকে বা একদম ভিড় থাকে, সেটা সব টিকিট বা এত অ্যাভেলেবিলিটি থাকে না, সব থেকে বড় কথা। তাই জন্য আগে ফেরার টিকিটটা করে নিয়ে তারপরে যাওয়ার টিকিটটা করেছি। আর দেখতেই পাচ্ছ মা বসে আছে এই পাশে, এবং আমাদের সঙ্গে আরো একজন যাচ্ছে, সেটা হচ্ছে আমার বোন, মামাতো বোন। এখন যেহেতু প্রায় সবে 8টা বাজে, আশা করছি আর 2-3 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তারপরে চলো ট্রেনে উঠে কথা হবে। ট্রেন জাস্ট ছাড়লো একদম ডট টাইমে 8টা 25, মানে একটুও লেট নেই, একদম ডট টাইমে। এবার দেখা যাক, রাত্রেবেলা তো কুয়াশা থাকেই, কোথায় কি কতক্ষণ দেরি হয়। দেখো আমরা এখন ডিনার নিয়ে বসে গেছি। এগুলো ঘর থেকেই তৈরি করে এনেছিলাম। এনেছি পরোটা আর কড়াইশুঁটি, ধনেপাতা দিয়ে আলুর দম, মিষ্টিও এনেছি। দেখো এরা বলছে মিষ্টি খাবে না। আর এই যে পনির। এই হচ্ছে আমাদের ডিনার। এখন আমরা খাওয়া শুরু করি, তারপরে তোমরা দেখতে থাকো এরপরে কি করব। ঠিক আছে, আমরা এখন খাই। তো এখন বাজে হচ্ছে 10টা 18। ট্রেন থেমেছে বর্ধমান জংশনে। মোটামুটি ঠিক টাইমেই যাচ্ছে। 10টা 15 আসার কথা, 10টা 18 হয়েছে। আমার পাশে আমার বোন দাঁড়িয়ে আছে। এরপরে স্টেশন থামবে পানাগড়। দেখা যাক কতক্ষণ জেগে থাকা যায়। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 9টা বাজে। 1 কাপ গরম গরম চা নিয়ে নিয়েছি। একটু পরেই মহলসরাই থামবে, আর দেখি চাটা। সাধারণত আমি র চা খাই, এখন এই দেখো দুধ চা। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মালভিয়া ব্রিজের ওপর, যা রাজঘাট ব্রিজ নামেও পরিচিত। এখান থেকে বেনারসের নমঘাট খুব ভালোভাবেই দেখা যায়। বেনারস বা কাশিতে ঢোকার আগে এই ব্রিজ থেকে ফটো তুলে নেওয়াটা যেন এক প্রকার ম্যান্ডেটারি। তো আমরা এখন এসে পৌঁছেছি। এখন বাজে 11টা 40 বারাণসী স্টেশনে। দেখছো ঘড়ির কাঁটা প্রায় 11টা 85 হয়ে গেছেন, দেখতেই পাচ্ছ। তো আমরা যাব ওই ব্রিজের ওই দিকে, ওই পারে, কারণ ওই ব্রিজের ওই পার থেকেই তোমাদের সমস্ত রকম টোটো বা অটো তোমরা পেয়ে যাবে, যেগুলো 20 টাকা করে প্রতিজন করে নেয়। এখান থেকে উঠলে তোমাদের 100 টাকা, 120 টাকা, 200 টাকা পর্যন্ত নিতে পারে। তো আমরা চেষ্টা করছি যাতে ওই পার থেকে আমরা নিতে পারি। এই যে সমস্ত আমাদের এখানে এসে পৌঁছে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক। আমরা এই রাস্তাটা ধরে এলাম। এবার এই ব্রিজের ওপারে বলতে এখানে এই রাস্তাটা আছে, এইখান দিয়ে রাস্তা তোমরা পেয়ে যাবে, একটু সাবধানে আসবে, কারণ টোটো অটো অনেক যাতায়াত করছে। তারপরে ওইখান থেকে আমরা অটো ধরবো।
নামতে হবে গোধুলিয়া চক। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে এটা ফার্স্ট ফ্লোরের এই 108 নাম্বার রুমে আমরা আছি। হোটেলটার নাম দ্য সুরাজিন। আগে রুমটা দেখিয়ে দিই, তারপরে দেখাবো যে কিভাবে এলাম এবং ঠিক কোন জায়গাটা আছে। এই যে একটা ফ্যান, এই যে এরকম সিলিং, এটা একটা হ্যাঙ্গিং পয়েন্ট আছে, এই যে সুইচ বোর্ড, একটা প্লাগ পয়েন্ট আছে, এখানে একটা মিরর দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে কিছু জিনিসপত্র রাখার। এখানে টেবিলের ওপর আর একটা ছোট্ট মিরর দিয়ে রেখেছে যদি কারোর মুখ টুক দেখার হয়। ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা ঠিক এইরকম, এই যে গিজার দেওয়া আছে, ওয়েস্টার্ন স্টাইল এটা, এবং একটা বালতি, মগ এবং একটা টুল দেওয়া আছে, আর এই হচ্ছে একটা ছোট্ট বেসিন দিয়ে রেখেছে। আমরা যেই ফ্লোরে ছিলাম সেই ফ্লোরটা একবার দেখাই, একদম ওয়েল মেনটেন্ড। এইবারে হোটেলের রুম আর হোটেলের লোকেশনটার ব্যাপারে একটু বলি। এই হোটেলে এসি নন এসি দুটো রুমই আছে। সিঙ্গেল, ডাবল অ্যান্ড ফ্যামিলি রুমও তোমরা পেয়ে যাবে। যেহেতু শীতকাল তাই আমরা নন এসি রুমই নিয়েছিলাম। এই হোটেল আমাদের পার নাইট 1200 করে পড়েছিল, কিন্তু বার্গেনিং করে আমরা সেটা 1100 করে নিয়েছিলাম। সিজন এবং অফ সিজনে হোটেলের দাম কম বেশি হতে পারে। আমি ডেসক্রিপশনে এই হোটেলের নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। এবারে বলি হোটেলের লোকেশনটার কথা। একদম গোধুলিয়া চকের সামনে, যেখান থেকে প্রায় ওই 300 থেকে 350 মিটার দশাশ্বমেধ ঘাট। এছাড়াও বাবা বিশ্বনাথ মন্দির এবং কাল ভৈরব মন্দির পায়ে হেঁটেই চলে যাওয়া যাবে। আমি বাইরে থেকেও তোমাদের এই লোকেশনটা এবং রাস্তাটা দেখিয়ে দেবো, যাতে পরবর্তী ক্ষেত্রে তোমাদের আর কোনো রকম অসুবিধা না হয়। দেখো আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, হোটেলের বাইরের দিকটা দেখো একবার, আর কিভাবে কিভাবে এলাম গলিটাও তোমাদের দেখাচ্ছি। আমরা যেই গলি দিয়ে হাঁটছি সেটাকে আগস্ত্যকুণ্ডা গলি বলে। হোটেলের উল্টো দিকে একটা বাড়িতে ভোলেনাথের মন্দির আছে, যেটা আগস্তেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত। আমি আগস্ত্যকুণ্ডা গলির সাইনবোর্ডও তোমাদের দেখাবো, তোমরা চাইলে এই গলিটা একটু চিনে রাখতে পারো। আমি এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে তোমাদের একটু সুবিধা হয়। আর আমরা এখন যাচ্ছি কাল ভৈরব মন্দিরে, যেহেতু বাবা কাল ভৈরবকে কাশীর কোতোয়াল বা রক্ষকও বলা হয়। বলা হয় বাবা কাল ভৈরবের দর্শন ছাড়া বা অনুমতি ছাড়া পুরো কাশী যাত্রা অসম্পূর্ণ। এখান থেকে কাল ভৈরব মন্দির প্রায় 1.5 কিলোমিটার মতো, যা পায়ে হেঁটে অনায়াসেই অতিক্রম করা যায়। এই যে গলি থেকে বেরিয়েই ডান দিকে পড়বে সোজা দশাশ্বমেধ ঘাট, আর বাদিকে পড়বে নন্দী চক মানে গোধুলিয়া চক। এই যে নন্দী দেখাই যাচ্ছে, নন্দীর মুখ যেদিকে সেদিকে পড়বে তোমার মন্দির, কাল ভৈরব মন্দির এবং বাবা বিশ্বনাথের মন্দির। আমরা সেই দিকেই যাব। আর এই যে সাইনবোর্ড আগস্ত্যকুণ্ডা গলি। চট করে একবার ম্যাপটা বুঝিয়ে দিই। নন্দীর মুখ যেদিকে সেদিকে পড়বে বাবা বিশ্বনাথের মন্দির, কাল ভৈরব মন্দির। নন্দীর লেজ যেদিকে সেদিকে পড়বে আস্সিঘাট, সংকটমোচন হনুমান মন্দির, বিএইচইউ এইসব। নন্দীর ডান দিকে পড়বে দশাশ্বমেধ ঘাট, আর নন্দীর বাঁ দিকে পড়বে ওই স্টেশন যাওয়ার রাস্তা বা যেদিক থেকে আমরা আসব। তোমাদেরকে যেই রাস্তার কথা একটু আগেই বললাম, সেই রাস্তা ধরে 2-3 মিনিট এগিয়ে এলেই পড়বে বাবা বিশ্বনাথের 4 নম্বর গেট বা ভিআইপি গেট। তোমরা যদি সুগম দর্শনের টিকিট কাটো, যা অফলাইন অনলাইন দুটোই পাওয়া যায়, তাহলে তোমরা এই গেট দিয়ে ঢুকতে পারবে। এই রাস্তা ধরে আবার কিছুটা এলেই তোমরা ডান দিকে দেখতে পাবে মণিকর্ণিকা দ্বার, অর্থাৎ এই রাস্তা ধরে তোমরা গেলে মণিকর্ণিকা ঘাট যেতে পারবে। ওই রাস্তা ধরেই সোজা হেঁটে আসবে, কোথাও কোনো রকম টার্ন নেবে না। এলেই দেখতে পাবে তোমার ডান হাতে পড়বে একটা ভোডাফোন মিনি স্টোর, তার পাশে লেখা আছে পূর্বোত্তর রেলওয়ে এবং তার নিচেই লেখা আছে এসি ডরমেটরি। ঠিক তার পাশের গলি দিয়ে ঢুকে যাবে। চলতে চলতে একটা কথা জানিয়ে রাখি, আমি তো আমার ভিডিওতে সম্পূর্ণ চেষ্টা করছি তোমাদের বোঝাবার, কিন্তু যদি পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা হয় তাহলে সবসময় চেষ্টা করবে যে লোকাল কাউকে জিজ্ঞেস করার, কারণ অনেক সময় ম্যাপেও ভুল থাকতে পারে বা বোঝা যায় না, তাই জন্য চেষ্টা করবে লোকালদের জিজ্ঞেস করা। এই যে কাল ভৈরব মন্দিরের গলিতে যাচ্ছি, আর যতটা পারবো দেখাতে ততটাই দেখাচ্ছি দেখো। কিন্তু মন্দিরের গর্ভ গিয়ে তো আর ফোন আর ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের যতটা সম্ভব আমাদের
ততটাই দেখাবো। চলো যাচ্ছি তাহলে এখন। কালভৈরব মন্দিরে তোমরা যদি পুজো দিতে চাও তাহলে মন্দিরের আশেপাশেই তোমরা ডালা পেয়ে যাবে। বাবা কালভৈরব মন্দিরের দর্শনের যাত্রাপথে আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম শ্রী দণ্ডপাণি মন্দিরের। বন্ধুরা প্রায় 40 মিনিট লাইন দেওয়ার পর এই কাল ভৈরব বাবার কাছে এসে পৌঁছালাম। দেখো তো আমরা এই বেরোলাম কাল ভৈরব মন্দির থেকে, প্রায় 1 ঘন্টা তো লেগেই গেল। সোমবার বলেই হয়তো আজকে এতটা ভিড় ছিল না, তো সাধারণত 30 থেকে 40 মিনিটই লাগে। এবারে যাবো দশাশ্বমেধ ঘাটের দিকে। অনেকটাই দেরি হয়ে গেছে, জায়গা পাবো না খুব একটা, বোঝাই যাচ্ছে। তাও দেখি একবার ট্রাই করি, আর যদি না হয় তো বসতে না পারি তাহলে দূর থেকেই যতটা পারি দেখবো, আর একটু ঘাটগুলো ঘুরে নেওয়া যাবে। তাহলে চলো। তো আমরা বসে আছি এখন দশাশ্বমেধ ঘাটের সামনেই, দশাশ্বমেধ ভবন। যাওয়ার আগে অনেকটাই খিদে পেয়ে গেছিল তিনজনের খুব। কেউ কচুরি, কেউ একটু ধোসা, এইসব খেয়ে একদম পেট ভরে নিয়েছে, যার ফলে ওখানে অনেকটা সময় চলে গেছে। তা এখানে আর সময় দেওয়া হবে? যাবে? কখনোই না। এখানে এসছি সেই মানে প্রায় কমসে কম 10,000 জন বসে আছে এখানে, সম্ভব না কোনোদিনই। যাই হোক, তো অন্যদিন ট্রাই নেওয়া যাবে। আবার এখন আপাতত দেখছি যদি একটু ঘাটগুলো একটু হাঁটা পথেই ঘোরা যায়। আর ধীরে ধীরে আরতিও শেষ হয়ে এসছে, সব ধীরে ধীরে এই যে ভিড়গুলো একটু মানে রিলিজ হচ্ছে। তো দেখা যাক কতদূর আমরা যেতে পারি ঘাট ঘুরতে ঘুরতে। চলো তাহলে একটু ঘাটও ঘোরা যাবে। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাটের আরতি। আইডিয়া করেই নিতে পারছো তো যে সামনে থেকে বসে দেখতে গেলে ঠিক কতক্ষণ আগে আসতে হবে। আরতি দেখা শেষ হলে আমরা ঘাট ঘুরতে ঘুরতে গঙ্গাদুয়ার দিয়ে একেবারে চলে গিয়েছিলাম বিশ্বনাথ মন্দিরে। গঙ্গাদুয়ার যদি তোমরা দশাশ্বমেধ ঘাট হয়ে যেতে চাও তাহলে তোমাদেরকে হাঁটতে হবে বাঁ দিকের পথ দিয়ে। অর্থাৎ যদি ঘাটের ওপর মা গঙ্গার দিকে মুখ করে দাঁড়াও তাহলে তোমাদের বাঁ হাতের রাস্তা ধরতে হবে। এই যাত্রাপথে তোমরা পেয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ ঘাট, মীর ঘাট, বারাহি ঘাট, মানমোহল ঘাট, ললিতা ঘাট ইত্যাদি। মণিকর্ণিকা ঘাটের ঠিক আগেই পড়বে গঙ্গাদুয়ার। সত্যি বলতে আমাদের একদমই প্ল্যান ছিল না যে আমরা প্রথম দিনই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব। ভেবেছিলাম কাল ভৈরব মন্দিরে যাব আর গঙ্গা আরতি দর্শন করব, তারপর ডিনার করে হোটেলে, ব্যাস। কিন্তু ওই যে বলে না, মহাদেবের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব না। যদিও আমরা ভেতরে যাইনি, কারণ একটু খাওয়া দাওয়া করে ফেলেছিলাম, তো তাই খাওয়া দাওয়াতে কোনো বিধিনিষেধ নেই যে খেলে মন্দিরে যাওয়া যাবে না। এক প্রকার বলতে পারো আমরাই পাকাপোনা করে ভেতরে যাইনি। অবশ্য অনেকটা জার্নি করে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। তোমরা যদি এই গঙ্গাদুয়ার দিয়ে আসো তাহলে গেট নাম্বার 1 একেবারে সামনেই পড়বে। এই করিডোরের ভেতরেই তোমরা তোমাদের ফোন এবং জুতো রাখার ফ্রি লকার পেয়ে যাবে, কিন্তু কোনো রকমভাবেই বড় ক্যামেরা বা ব্যাগ তোমরা এই ফ্রি লকারে রাখতে পারবে না। সেটা মন্দিরের বাইরে অর্থাৎ করিডোরের বাইরেই ছেড়ে আসতে হবে। খুব ভালো হয় তোমরা যদি এটা তোমাদের রুমেই রেখে চলে আসতে পারো, আর নয়তো মন্দিরের বাইরে যেখান থেকে তোমরা ডালি কিনবে সেখানেই সমস্ত রকম ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখন কাজ চলছে, কারণ নতুন করে ঘাট নির্মাণ করা হচ্ছে তো। আর এই হচ্ছে গঙ্গাদুয়ার। চলো তাহলে রুমে গিয়ে কথা হোক। দেখো বন্ধুরা, আজকে বেনারসের প্রথম দিন। রাত্রে আমরা কি কি খাবার নিয়ে বসে গেছি, হোটেল থেকে নিয়ে এসেছি, হোটেলে খেয়ে আসেনি। এই যে ফুলকপি আলুর তরকারি কড়াইশুঁটি দিয়ে। আমার ছেলে খাবে রুটি, কেন যেহেতু সোমবার বলেই দিয়েছি, সোমবার আমরা ভাত খাই না। আর এই যে ভাইজি ভাত, আর আমার আজকে ভাতই আমি খেয়ে নেবো। এই যে, আর এই যে ডালটা নিয়ে এসেছি, ডালটা ঢালা হয়নি, এদিক ওদিক পড়ে যাবে বলে। তাহলে রাত্রে ঢালা হচ্ছে যদিও আমার জন্য, ওরা হ্যাঁ ডালটা ঢেলে নেয়নি। হুম। আর তাহলে রাত্রে এই ডিনার টিনার সেরে শুয়ে পড়ি। গুড নাইট, টাটা।
দেখো বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে বেরোলাম। আজকে বেনারসের দ্বিতীয় দিন। আমরা এখন যাব একটুখানি বিশ্বনাথের সুগম দর্শন করতে, কারণ এখন সকাল 8টা বাজে। এখন অত স্পর্শ দর্শন করা যাবে না, দেখা যাক, কালকে একবার ট্রাই নেবো। যদি হয় তো চলো তাহলে যাই বিশ্বনাথ মন্দিরে। জয় বাবা। সুগম দর্শনের জন্য অনলাইন এবং অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়, যেটা আগেও বলেছি। তো আমরা টিকিট কেটে নিয়েছি সুগম দর্শনের। সুগম দর্শনের দুটো কাটা হয়েছে 300, যেটা লাড্ডু দিয়ে হবে। আর একটা 400 কেটেছি, যেটা রুদ্রাক্ষর মালা, লাড্ডু এবং সুগম দর্শন অবশ্যই। তো এখন গেট নম্বর 4-এর দিকে যাব। এবারে সুগম দর্শনের টিকিটের ব্যাপারে কয়েকটা কথা বলি। তোমরা যদি অনলাইন টিকিট কাটো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর অনলাইন টিকিট কাটলে তোমরা নিজেদের কাছে সেটার একটা হার্ড কপি অবশ্যই রেখে দেবে, কারণ সেটা গেটে শো করতে হয়। এবারে অফলাইন টিকিটের ব্যাপারে বলি। অফলাইন টিকিট কাটতে হলে তোমাদেরকে আসতে হবে গোধুলিয়া চক। গোধুলিয়া চক সবার বোঝার সুবিধার্থে বলছি। গোধুলিয়া চকের নন্দীর মুখ যেদিকে, সেই রাস্তা ধরে 2-3 মিনিট হেঁটে এলেই তোমাদের বাঁ হাতে পড়বে বিশ্বনাথ সুগম সেন্টার। সেখান থেকেই তোমরা টিকিট কেটে নেবে। এবারে হচ্ছে মন্দির কতক্ষণ খোলা থাকে। মন্দির ভোর 4টে থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে এবং স্পর্শ দর্শন শুধুমাত্র ভোর 4টে থেকে 5টা অবধি হয়ে থাকে। পুজো এবং দর্শন শেষ হলে আমরা মন্দিরের বাইরে লাগোয়া পথ ধরেই চলে গিয়েছিলাম মা অন্নপূর্ণার মন্দিরে, যা দর্শন করা খুবই আবশ্যক। মন্দিরের ভিডিও হয়তো শেয়ার করতে পারবো না, কারণ তা অ্যালাউ নেই। তবে কোন রাস্তা দিয়ে গিয়েছিলাম তা তো শেয়ার করবই। অন্নপূর্ণা মন্দিরের একদম পাশেই রয়েছে অন্নপূর্ণা ভোজনালয়, যেখান থেকে তোমরা তোমাদের ভোজন সেরে নিতে পারো, যা একেবারেই বিনামূল্যে। এই যে সব খিচুড়ি খেতে ব্যস্ত। এই খিচুড়ি বাবার মন্দিরে, সামনেই খিচুড়ি বাবার মন্দির। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা। এই যে খিচুড়ি খুব টেস্ট হয়েছে, বাবার আশীর্বাদ। আমি তোমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি কি রকম। এই যে খিচুড়ি বাবার মন্দির সামনে, তার ঠিক উল্টো দিকেই তুমি পেয়ে যাবে তোমার এই বৃহস্পতি মন্দির। আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে খিচুড়ি বাবার মন্দির। এই খিচুড়ি বাবার মন্দিরের ঠিক তার আবার উল্টো দিকে তোমার এখানে এই 80 টাকা ভোজনালয়, যেখানে আমাদের রাতেরবেলা প্ল্যান আছে। এর ঠিক আগেও তোমরা একটা 80 টাকার ভোজনালয়ের সন্ধান পেয়ে যাবে। আমি তোমাদের রাস্তাটা বুঝিয়ে দিচ্ছি, আর ভিডিওটা কাট করছি না, যাতে তোমরা একদম প্রপার বুঝতে পারো যে কি ঠিক কোন জায়গাটা আমরা রাত্রেবেলা আমাদের খাবার খাবো। এই যে দেখো 80 টাকার ভোজনালয়, ঠিক এই জায়গাটা। এই জায়গাটা থেকে তোমরা পেয়ে যাবে। এবং তার দেখো ঠিক উল্টো দিকে যেটা বলছিলাম, যে এই খিচুড়ি বাবার মন্দির, এই খিচুড়ি বাবার মন্দিরে তোমাকে আমি আর একটু ক্লোজ করে নিয়ে যাচ্ছি, দাঁড়াও। এই যে ঠিক এই জায়গাটা, এই যে দেখো তোমরা, এই যে খিচুড়ি বাবার মন্দির, ঠিক এই মেশিনটায় অনেক অনেক খিচুড়ি তৈরি হয়। প্রায় অনেক ভক্তরা খেতে আসেন। এই সব খিচুড়ি খাচ্ছে, এবং এদের খিচুড়িটা বন্ধ হয় না, প্রায় চলতেই থাকে। মানে যতক্ষণ প্রায় ভক্ত থাকবে ততক্ষণ ঠিক খিচুড়ি এদের বানায় এরা। এই যে সব খিচুড়ি খেয়ে এখন এই আমরা একটু ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। সব পুরি নিয়েছি, এখানে 4টে পুরি আছে, আর এটা জিলিপি আছে, একটু সবজির তরকারি, আর এটা গ্রিন চাটনি একটা আছে, দিয়েছে। এই যে এখানে সেম। এবারে কথা হচ্ছে যে কি এইখানকার কচুরিগুলো খুবই ভালো। কচুরিগুলো খুবই ভালো। মানে আমি আগের দিন সন্ধ্যেবেলা, মানে কালকে সন্ধ্যেবেলা, গতকাল সন্ধ্যেবেলা এসে খেয়ে গেছি। ভালো বেশি মোটামুটি একটু পেট ভরে যায়, মানে যাতে একটু শক্তিটা পাওয়া যায় চলার জন্য, কিছু বলার জন্য, কথা বলার জন্য অন্তত শক্তি পাওয়া যায়। তো ঠিকঠাক। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে গিয়েছিলাম একটু ঘাট ঘুরতে। তবে আগের দিন অর্থাৎ গতকাল গিয়েছিলাম দশাশ্বমেধ ঘাটের বাঁ দিকের রাস্তায়, আজকে চলে গিয়েছিলাম ডান দিকে। ঘুরে নিয়েছিলাম আহিল্যাবাই ঘাট, দরভঙ্গা ঘাট, নারদ ঘাট, ছমেশ্বর ঘাট, 64 ঘাট, পান্ডে ঘাট ইত্যাদি, অর্থাৎ প্রায় 80 ঘাটের দিকের রাস্তায়। এরপর হোটেলে ঢুকে একটু বিশ্রাম করে সোজা চলে গিয়েছিলাম কাশী চাট ভাণ্ডারে। বেনারস আসবো আর কাশী চাট ভাণ্ডারের চাট ট্রাই করব না, তাই কখনো হয় নাকি? কাশী চাট ভাণ্ডারে আসতে হলে তোমাদেরকে আসতে হবে পিডিআর মলের রাস্তায়।
অর্থাৎ গোধুলিয়া চকে নন্দীর মুখ যেদিকে আছে, তোমরাও যদি সেই দিকে মুখ করে দাঁড়াও তাহলে তোমাদের বাঁ হাতের রাস্তায় পড়বে কাশী চাট ভান্ডার, যা গোধুলিয়া চক থেকে 30 থেকে 40 সেকেন্ডের রাস্তা। আরও ভালোভাবে বলতে গেলে তোমরা বারাণসী স্টেশন থেকে যেই রাস্তায় এসে নামবে সেই রাস্তাতেই পড়বে কাশী চাট ভান্ডার। আমরা প্রথমেই ট্রাই করে নিয়েছিলাম টমাটার চাট, যেটার দাম 60 টাকা। এটা খেতে তো আমার দারুণ লেগেছিল। এখানকার টমাটার চাটের কথা আলাদা করে কিছু বলতেই হয় না। নেক্সট আমরা নিয়ে নিয়েছিলাম পালক পাত্তা চাট, এটার দামও 60 টাকা। এটা আমার বোনের খুব ভালো লেগেছিল। আমার কথা তো আলাদা করে আমি কিছু বলবোই না। খেতে খেতে তোমাদের আর একটা ধর্মশালার সন্ধান দিয়ে দিই, হরসুন্দরী ধর্মশালা, যেটা কাশী চাট ভান্ডারের ঠিক উল্টো দিকেই আছে। আর লাস্ট আমরা নিয়ে নিয়েছিলাম দহিবাড়া, এটার দামও 60 টাকা। এটা খেতে এত দুর্দান্ত হয়েছিল যে আমি আলাদা করে কিছু বলতেই পারছি না। তোমরাও যদি এই কাশী চাট ভান্ডারে আসো তাহলে অবশ্যই করে এই 3টে ডিশ ট্রাই করো, কারণ এই 3টে ডিশের প্রশংসা লোকালরাও করে থাকে। তো আমরা জাস্ট বেরোলাম কাশী চাট ভান্ডার থেকে। তো বলো কেমন লেগেছে তোমার? তিনটেই আমার খুব ভালো লেগেছে, তার মধ্যে টমেটো চাটটা দারুণ হয়েছে, ফাটাফাটি। আর তোর কোনটা ভালো লেগেছে? আমার 3টেই দারুণ লেগেছে। এখানে সবাই জানো, এখানে আলাদা করে নাম বলে দেওয়ার কিছু নেই, কাশী চাট ভান্ডার। তো তোমরা এসো, খেয়ে যেও, যার যেটা ভালো লাগবে। চাট ভান্ডার থেকে চাট খেয়ে আমরা এবারে সোজা চলে গিয়েছিলাম দশাশ্বমেধ ঘাটের আরতি দেখতে। আগের দিন যেটা সম্পন্ন হয়নি সেটা করতে, তবে আজ অনেকটা আগেই চলে এসেছি, প্রায় 4:30 নাগাদ। আরতি শুরু হবে 6টায়। ভক্তরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আগে থেকে এসে বসে থাকে আরতি দেখবে বলে। বলা হয় স্বয়ং ব্রহ্মা মহাদেবকে তুষ্ট করতে এই ঘাটেই নাকি 10 অশ্বমেধ যজ্ঞ করেছিল। তারপর থেকেই এই ঘাটের নাম হয় দশাশ্বমেধ ঘাট। আমরা যেদিন আরতি দেখছিলাম সেদিন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু আমরা প্রত্যেকেই বৃষ্টিকে উপেক্ষা করেই ওখানেই বসেছিলাম আরতি দেখব বলে। একটু জানিয়ে রাখি, তোমরা যদি কেউ বয়স্ক মানুষ বা এক বাচ্চা নিয়ে আসো তাহলে চেষ্টা করবে অনেকটা আগে চলে আসার, আর নয়তো বোট নিয়ে নেওয়ার, যেটা তোমার 100 থেকে 200 টাকা পার পারসন নেয়। তাতে করে তোমরা একটু ঘাটও ঘুরে নিতে পারবে আর ভিড়টাও একটু কম লাগবে। তাহলে আর কি, আর কোনো রকম কথা না বাড়িয়ে তোমরা সবাই আরতি দেখো আর বলো নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব।
দেখতেই পাচ্ছ আরতি প্রায় শেষের পথে, একে একে সব উঠেও যাচ্ছে। তোমরাও তাই করতে পারো, নয়তো আরতি শেষ হওয়ার কিছুক্ষণ আগে উঠে যাবে, আর নয়তো আরতি শেষ হওয়ার পরে কিছুক্ষণ বসে থাকবে। তাহলে কি হয়, ভিড়েতে যদিও একটু ধাক্কাধাক্কির সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটাও তখন আর থাকবে না। আমরা আরতি শেষ হওয়ার কিছুক্ষণ পরে বসেছিলাম। এই গঙ্গা পুজো দেখে আমরাও চলে গিয়েছিলাম এরপর খাওয়ার হোটেলে আমাদের নিজেদের পেট পুজো করতে। দশাশ্বমেধ ঘাট থেকে গধুলিয়া চকের দিকে আসতে যেই রাস্তা পড়বে, সেই রাস্তাতেই আছে তোমাদের এই ৮০ টাকার ভোজনালয়। বাকিটা তো আগেই জানিয়েছিলাম। এই থালিতে তোমরা পেয়ে যাবে ভাত, 2টো রুটি, ডাল, সবজির তরকারি, ঘুগনি এবং একটু চাটনি। এটা পুরোটাই ভেজ, খেতেও ভালো এবং পেটও ভরে যাবে। দেখো বন্ধুরা, আমরা গঙ্গা আরতি দেখে ডিনার করে এই সবে হোটেলে ফিরলাম। আর খুব টায়ার্ড হয়ে গেছি। আজকে বেনারসের দ্বিতীয় দিন। দেখি কালকে সকাল সকাল বেরোবো, সঙ্গে তোমাদেরও নিয়ে যাব। তবে আজকের মতো তোমাদের গুড নাইট। পরের দিন অর্থাৎ তৃতীয় দিন আমরা খুব ভোর ভোর স্নান সেরে চলে এসেছিলাম ৮০ ঘাটের আরতি দেখব বলে। গধুলিয়া চক থেকে ৩০ টাকা প্রতিজন অটো ভাড়া হিসেবে আমরা চলে এসেছিলাম এই ঘাটে। বলা হয় মা দুর্গা দৈত্যাসুর শুম্ভ এবং নিশুম্ভ বধ করে তার তলোয়ার এখানেই ফেলে দিয়েছিলেন, এবং এখান থেকেই উৎপত্তি হয় ৮০ নদীর। বরুণা এবং ৮০ নদীর মিলনের জন্যই এখানকার নাম হয় বারাণসী। আলাদা করে বলে দিতে হয় না, বেনারসের দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি এবং ৮০ ঘাটের মঙ্গল আরতি জগৎ বিখ্যাত। শীতকালে ৮০ ঘাটের আরতি শুরু হয় ভোর ৫টা থেকে, এবং গরমকালে ৮০ ঘাটের আরতি শুরু হয় ভোর 4:30 থেকে। আরতি শেষের পথে। আরতি দেখা শেষ করে আমরা ওখান থেকে অটো করে চলে গিয়েছিলাম সংকটমোচন হনুমান মন্দিরে, যা আমাদের 20 টাকা করে লেগেছিল। স্বভাবতই মন্দিরে কোনো রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। মন্দিরের পাশেই তোমরা ফ্রি লকার পেয়ে যাবে, তবে তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কিছু দান করতে পারো। দেখো, জাস্ট সংকটমোচন হনুমান মন্দির থেকে আমরা বেরোলাম। এখন আবার যাব অন্য এক মন্দিরে। সংকটমোচন হনুমান মন্দির থেকে বেরিয়ে আমরা টোটো করে চলে গিয়েছিলাম কেদারঘাটে অবস্থিত গৌরী কেদারেশ্বর মন্দিরে, যা আমাদের 30 টাকা করে পড়েছিল। তোমরা চাইলে ৮০ ঘাট থেকে কেদারঘাট অবধি হেঁটেও আসতে পারো। ৮০ ঘাট থেকে কেদারঘাটের দূরত্ব 1.8 কিলোমিটার। জানিয়ে রাখি, সংকটমোচন হনুমান মন্দির থেকে ৮০ ঘাট, ৮০ ঘাট থেকে কেদারঘাট, কেদারঘাট থেকে হনুমান মন্দির বা হনুমান মন্দির থেকে বিএইচইউ, এগুলো মোটামুটি তোমরা 2-3 কিলোমিটারের দূরত্বের মধ্যেই পেয়ে যাবে। সুতরাং তোমরা চাইলে একেবারে টোটো বা অটো করে নিতে পারো সাইট সিনের জন্য, অথবা ভাগে ভাগেও যেতে পারো। গৌরী কেদারেশ্বর মন্দিরের ব্যাপারে কথিত আছে, 7 বার কেদারনাথ ধাম দর্শন করলে যেই পুণ্যফল পাওয়া যায়, তা শুধুমাত্র একবার দর্শন করলেই এই গৌরী কেদারেশ্বর মন্দির থেকে পাওয়া যায়। এই কেদারঘাট থেকে আবার আমরা চলে গিয়েছিলাম ৮০ ঘাটের দিকে বোট রাইড করব বলে। সাধারণত তোমরা যে কোনো ঘাট থেকেই বোট রাইড করতে পারো, কিন্তু আমরা ৮০ ঘাট থেকে বোট রাইড করেছিলাম এই জন্যই, যাতে করে আমরা রাজা হরিশ্চন্দ্র ঘাট, চেত সিং ঘাট, রানী রাসমণি ঘাট, এই ঘাটগুলো একটু দেখে নিতে পারি। কেদারঘাট থেকে ৮০ ঘাট অবধি আমরা চলে গিয়েছিলাম টোটো করে, যা আমাদের 20 টাকা করে পড়েছিল। কিন্তু চাইলে তোমরা হেঁটেও যেতে পারো, যেটা আগেও বলেছি। আবার চাইলে টোটো করেও যেতে পারো। অন্য সব ঘাটের মতোই তোমরা ৮০ ঘাটেও প্রাইভেট এবং শেয়ার 2 রকমেরই বোট পেয়ে যাবে। শেয়ার বোট নিলে তোমাদের 100 থেকে 200 টাকা করে পড়বে, এবং প্রাইভেট নিলে সেটা 1800 টাকা 2000 টাকা অবধি দাম ওরা চাইবে, কিন্তু তোমরা বার্গেনিং করে সেটা 1000 বা 1200-তে নিয়ে আসবে। আর এখানেই তোমাদের কাজে আসবে
বার্গেনিং স্কিলের। পরে কেমন লাগছে আগে বল, আগে কেমন লাগছে বল। কেমন লাগছে? আমাদের বোট রাইডে পড়েছিল 3 জনের মোট 1000 টাকা। আমরা 80 ঘাট থেকে নারদমুনি ঘাট অবধি গিয়েছিলাম। आनंद वन है इसका। हाँ। फर्स्ट नाम आनंद वन, दूसरा काशी, तीसरा वाराणसी, चौथा बनारस। ये एक शहर का 4 नाम। इस घाट से आप निकल रहे 80 घाट नाम है। इधर में 80 नदी है, उधर में बरना नदी। 80 बरना मिक्स होने से इसका नाम पड़ा वाराणसी। শীতকালে এইখানে প্রচুর সাইবেরিয়ান পাখি আসে। আমরা সাইবেরিয়ান পাখিদের জন্য কিছু খাবার কিনে নিয়েছিলাম বোটে চড়ার আগেই। ওই যখন ডাকবে তখন দেবে, ও তুমি জলে ফেলে দেবে, তখন খেয়ে নেবে। হাত থেকেও তুলে তুলে খায়। अभी स्पीकिंग करूँ, स्पीकिंग करने से पास में आएगा पक्षी। आओ आओ आओ। একটু কাছে গেলি তো। आओ आओ आओ। फेंका 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 दीदी। हाँ यही तो, यही फेंको, थोड़ा थोड़ा फेंको। অল্প 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 দে, অল্প 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 অল্প, অনেকটা দিতে হবে। फेंकिए फेंकिए, हाथ में नहीं आएगा। तो बोल बाबा। শীতকালের হালকা মিঠে রোদে নৌকা করে গঙ্গার ঘাট ভ্রমণ এবং এই পাখিদের কলকাকলি, এ যেন এক স্বর্গীয় অনুভূতি। यहाँ पे महाकुंभ है, तो कुंड बोलते हैं ना, कुंड हाँ, कुंड है, लोलार कुंड। जिनको इन हॉलीडेज वगैरह को बच्चे वगैरह नहीं होते, इस कुंभ में नहाने सोते हैं। ও পুরো এই জায়গাটা ভরে গেছে, ওইগুলো খাবে। অল্প অল্প করে, অল্প অল্প করে। आओ 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 आओ। মা হেভি জায়গাটা বসে আছে। महाराजा भभूति नारायण सिंह, आज भी हर रासाई इनका आज भी चल रहा है। हाथी से निकलते अक्टूबर के महीने में, 1 महीने का रामलीला होता है रामनगर में। অবশেষে মা এবং বোনের দয়ায় আমিও এই জায়গাটা একটু বসতে পারলাম। ये तो प्राचीन हनुमान घाट है, अगोड़ियों का धर्मशाला है। अगोड़ियों का धर्मशाला, नागा संत नागा बाबा, खाना कपड़ा फ्री भोजन मिलता है यहाँ। हरिश्चंद्र घाट आगे है, सुसान घाट। हाँ, ये राजा हरिश्चंद्र अयोध्या के राजा थे, राम के कुल के थे, राम के पहले के थे, सूर्यवंश कुल के राजा। स्वप्न में राजपाट दान देने के बाद इस घाट पे आके नौकरी किए। नौकरी करते करते उनके बेटे को भी तभी छोड़ते नहीं है। विश्वामित्र विष्णु भगवान मिल के उनको रोहित दास को काट लेते कीड़ा बनकर। फिर उनकी पत्नी तारामती इधर में लेके आती है, राजन ये आपका बेटा है, मुझे आग दो जलाने का। हरिश्चंद्र बोलते मैं किसी का नौकर हूँ, ना मेरा कोई पत्नी ना कोई बेटा है, मुझे टैक्स दो तो जलाने का कोयला दूँ। तो आधे को इज्जत का ढक को, आधा का साड़ी तार, पहले सोना ताना था, आधा थार के देने लगी। तभी विश्वामित्र विष्णु भगवान बोले ये सत्य का, यहाँ पे बोले हे राजन आप जो मांगेगा वो देंगे हम। दोनों कहा हम जो दे दिया है उसको वापस नहीं लेंगे, हम सूर्यवंश कुल के राजा हैं, देना है तो मुझे वचन दो। तो उन्होंने वचन मांगा इस घाट पे, राजा हरिश्चंद्र। विश्वामित्र विष्णु भगवान ने बोला जो मांगो वो मिलेगा। उन्होंने बोला मेरे बेटे को जीवित करो, मुझे सीधे स्वर्ग प्राप्त होना है। इसी घाट से पुष्काद है, सीधे स्वर्ग प्राप्त हो गए। मंदिर में जाते थे, ब्राह्मण लोग रोक लगा दिए। बाबा विश्वनाथ दर्शन करने जाते थे हरिश्चंद्र, तो उनको रोक लगा दिए। तो वो शिवलिंग यहाँ देखिए सामने स्थापना हुआ ना, हाँ हाँ वो तांबे का शिवलिंग, वो जहाँ पे टीना लगा है, जहाँ पूजा कर रहा है एक आदमी, तो वो अपने हाथ से स्थापना कर दी यहीं पे दर्शनम के लिए। राजा हरिश्चंद्र को जय करिए, जल मार्जम कर लीजिए। एक लोग जल उठा के तीनों लोग पे मार चंद्र यात्रा की है, वो आप लोग कर रहे हैं।
हम लोग पंचकोशी यात्रा बोलते हैं, नौका है यहाँ भगवान नारद मुनि घाट, भगवान नारद जी का भी घाट है। यहाँ पे जो भूल चुक के नहा लेता है, हस्बैंड वाइफ झगड़ा चालू होता घर जाते जाते, क्योंकि ये चुगली वाला घाट है। भगवान नारद जी ने यहाँ स्नान किए, चुगली छोड़ के चले गए। हाँ, जो भूल चुक के नहा लेता है, मानसरोवर ऊपर पहले तालाब था, जो भूल चुक के नहाए तो मानसरोवर तालाब में नहाने से समाप्त होता था। বোট রাইড করার পর আমরা আবার পদযাত্রা করতে করতে চলে গিয়েছিলাম মণিকর্ণিকা ঘাটের দিকে। আর সত্যি বলতে শীতকালে ঘাট দিয়ে হাঁটতে বেশ মজাই লাগে। আর এইভাবেই পদযাত্রাকে উপভোগ করতে করতে আমরা চলে গিয়েছিলাম মণিকর্ণিকা ঘাটের পাশে অবস্থিত রত্নেশ্বর মহাদেব মন্দিরে। মণিকর্ণিকা ঘাটের বাঁ দিকে পড়বে সিন্ধিয়া ঘাট এবং ডান দিকে পড়বে তোমাদের গঙ্গা দুয়ার। এই মণিকর্ণিকা ঘাটের ঠিক মাঝ বরাবরই রত্নেশ্বর মহাদেব মন্দির অবস্থিত। এই রত্নেশ্বর মহাদেব মন্দির অনেকটা পিসার হেলানো টাওয়ারের মতো দেখতে, অর্থাৎ ঠিক 9 ডিগ্রি এটা হেলানো। কথিত আছে রাজা মানসিংহের এক চাকর তার মায়ের উদ্দেশ্যে এই মন্দির স্থাপনা করেছিলেন। তিনি এই মন্দির স্থাপনের মাধ্যমে তার মা রত্নাবাইয়ের সমস্ত ঋণ শোধ করতে চেয়েছিলেন, কিন্তু রত্নাবাইয়ের এই কথাটা একেবারেই পছন্দ হয়নি, কারণ মায়ের ঋণ জন্ম জন্মান্তরও শোধ করা যায় না। তাই ওনার অভিশাপেই এই মন্দির কিছুটা হেলে যায়। আর সেই থেকেই এই মন্দিরে মূর্তি বিদ্যমান থাকলেও কোনো রকম পুজো হয় না। আরও একটু এদিক ওদিক ঘুরে ঘাড়ে আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মী চায়ওয়ালের থেকে আমাদের সকালের জলখাবার সেরে নিতে। লক্ষ্মী চায়ওয়ালে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের রাস্তায়, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। সেই রাস্তা ধরে বেশ কিছুটা এগিয়ে এলেই তোমাদের বাঁ হাতে পড়বে গৌরী শঙ্কর কচুরিওয়ালে, তার ঠিক বাদিকের গলিতেই লক্ষ্মী চায়ওয়ালে। সেখানে সেই মুহূর্তে মালাই টোস্ট ছিল না, তাই সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা আমুল বাটার টোস্ট আর মালাই চাটাই খেয়েছি, কিন্তু সেটাও ছিল দুর্দান্ত। চা আর বাটার টোস্ট খাওয়ার পর আমরা রওনা দিয়েছিলাম শ্রীজির মালাইও খাওয়ার উদ্দেশ্যে। লক্ষ্মী চায়ওয়ালের ঠিক উল্টো দিকের গলি ধরেই তোমরা যদি সোজা চলে যাও তাহলেই পাবে শ্রীজি মালাইও। আবার এই পথেই তোমরা পেয়ে যাবে রাম ভান্ডারের কচুরির দোকান। তোমরা যদি কেউ রাম ভান্ডারের কচুরি ট্রাই করতে চাও তাহলে তোমাদেরকে এই গলি দিয়েই আসতে হবে। প্রথমে পড়বে রাম ভান্ডারের কচুরির দোকান, আর তারপরেই পড়বে শ্রীজি মালাইওর দোকান। আমাদের বেশ কিছুটা দেরি হয়ে যাওয়ায় রাম ভান্ডার বন্ধ হয়ে গেছিল। যদিও বেনারসে প্রায় সব জায়গাতেই মালাইও পাওয়া যায়, কিন্তু এই শ্রীজির মালাইও একটা অন্যরকম মাত্রা এনে দেয়। আমার তো ভয়েস দিতে দিতেই এই মালাইও দেখে জিভে জল চলে আসছে। কেমন খেতে? বলো কেমন খেতে হয়েছে? মালাইও খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মা বিশালাক্ষী মন্দিরে। মায়ের 51টি সতীপীঠের মধ্যে এটিও একটি অন্যতম। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মা সতীর কানের দুল এখানে পড়েছিল। বেনারসের প্রতিটি রাস্তায় এবং অলিতে গলিতে তোমরা তোমাদের গন্তব্যের সাইনবোর্ড পেয়ে যাবে, সুতরাং কোনো রকম রাস্তা বা অলিগলি চিনতে অসুবিধাই হবে না। মন্দির থেকে বেরিয়েই তারপর আমরা চলে গিয়েছিলাম অন্নপূর্ণা ভোজনালয়তে, যেহেতু বিশালাক্ষী মন্দিরের পাশেই অন্নপূর্ণা ভোজনালয় এবং অন্নপূর্ণা ভোজনালয়ের পাশেই অন্নপূর্ণা মন্দির। এগুলো প্রত্যেকটাই একটা অপরের থেকে 500 থেকে 600 মিটারের দূরত্বের। খাওয়া দাওয়া করে এরপর আমরা চলে গিয়েছিলাম নিজেদের হোটেলে। মা এবং বোনের হোটেলে ফিরে বিশ্রাম করে নিতে চাওয়ায় এক প্রকার বাধ্য হয়েই আমাকে যেতে হয় সোলো ট্রাভেলে। তাই আর কি, যেমন ভাবা তেমন কাজ। গধুলিয়া চক থেকে র্যাপিডো বাইক বুক করে রওনা দিই বিএইচুর বিড়লা মন্দির দেখার উদ্দেশ্যে।
তোমরা যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য এই র্যাপিডো বাইক বা ওলা বাইক হবে বেস্ট অপশন। এই হঠাৎ ঘটে যাওয়া সোলো ট্রাভেলে আমি প্ল্যান করে নিয়েছিলাম যে প্রত্যেকবারই আমি আলাদা আলাদা র্যাপিডো বাইক বা ওলা বাইক বুক করে যাব। তাতে রিজার্ভেশনের খরচাটাও বাঁচে এবং সব জায়গা ভালো করে ঘুরে দেখাও যায়। গধুলিয়া চক থেকে বেনারস হিন্দু ইউনিভার্সিটি যাওয়ার জন্য আমার পড়েছিল 65 টাকা মতো। বাইকে করে এভাবেই গল্প করতে করতে চলে এলাম বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রায় 4000 একরেরও বেশি জমি নিয়ে তৈরি, যা আয়তনের দিক থেকে ভারতের 3 নম্বর বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে বিড়লা মন্দির, যা কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি। মন্দিরের পাশেই তোমরা তোমাদের জুতো রাখার ব্যবস্থা পেয়ে যাবে। ফোন এবং ব্যাগ ভেতরে অ্যালাউ আছে। বিএইচইউ থেকে বেরিয়ে তারপর আমি আবার বাইক বুক করে চলে এসেছিলাম তুলসী মানস মন্দিরে। তুলসী মানস মন্দির দর্শন করে তারপর আমি চলে গিয়েছিলাম দুর্গা মন্দিরে। এই দুর্গা মন্দির তুলসী মানস মন্দির থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথ। তুলসী মানস মন্দির থেকে তোমরা যখন বেরোবে তোমাদের ডান হাতের রাস্তায় পড়বে দুর্গা মায়ের মন্দির। এরপর দুর্গা মন্দির থেকে বেরিয়ে বাইকে করে আবার চলে এসেছিলাম গধুলিয়া চক, যা ওই 27 টাকা মতো পড়েছিল। এবং সবশেষে গধুলিয়া চক থেকে 100 টাকা যাওয়া আসা রিজার্ভ করে আমি চলে গিয়েছিলাম মৃত্যুঞ্জয় মন্দির। মৃত্যুঞ্জয় মন্দির কালভৈরব মন্দির যাওয়ার রাস্তাতেই পড়বে। জায়গাটা ধন্বন্তরী কূপ বা ধন্বন্তরী কূপ নামেও খ্যাত। এই কূপের জল খেলে নাকি দীর্ঘকালীন রোগ বা কঠিন থেকে কঠিনতর রোগ সেরে যায়। এইভাবেই আমার সোলো ট্রাভেল শেষ করে আমরা 3 জনে খেতে চলে এসেছিলাম বেনারসি পান। এই গামা পান ভান্ডার কাশী চাট ভান্ডারের ঠিক পাশেই। কেমন রাগ ওটা মুখের মধ্যে কিছুক্ষণ রাখতে হবে। একদম বানারসি পান। এরপর আমরা 3 জন এদিক ওদিক অনেকক্ষণ ঘুরে চলে গিয়েছিলাম 80 টাকার ভেজ থালি খেতে এবং ডিনার করে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। আর এইভাবেই হই হুল্লোড় করে কাটলো আমাদের 3 জনের বেনারসের তৃতীয় দিন। পরের দিন অর্থাৎ 5ই ফেব্রুয়ারি আমি একদম ভোর ভোর স্নান সেরে চলে গিয়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। বাবাকে আরও একবার দর্শন করে নিলাম এবং এরপর 3 জনেই গঙ্গা স্নান করে নিয়েছিলাম। হোটেলের চেক আউট 11টার সময় হয়ে গেলেও আমরা হোটেলের লবিতেই বসেছিলাম। যেহেতু আমাদের বিকেল 5টায় ট্রেন ছিল, তাই আমরা হোটেল থেকে দুপুর 2টোর সময় বেরিয়ে পড়েছিলাম। এবারে কোথায় কত খরচা হলো মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই। তার আগে আর একটা কথা বলে রাখি, এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস অপশনাল, যেমন সুগম দর্শনের জন্য 300 টাকা, কালভৈরব মন্দিরে আমি পুজো দিয়েছি তার জন্য 100 টাকা। এইগুলো তোমরা একেবারেই স্কিপ করতে পারো। এমনকি আমি খরচা বলতে বলতেই তোমাদের জানিয়ে দেবো কোনটা তোমরা চাইলেই স্কিপ করে যেতে পারো। তাহলে শুরু করা যাক। প্রথম দিন স্টেশন থেকে হোটেল অবধি আমরা টোটো করে নিয়েছিলাম। 3 জনের মোট পড়েছিল 80 টাকা। সেটাকে 3 দিয়ে ভাগ করলে হয় 27 টাকা মতো। হোটেল ভাড়া পড়েছিল 1100 টাকা করে পার নাইট। সেটাকে আবার 3 দিয়ে ভাগ করলে হয় 367 টাকা মতো। সন্ধ্যেবেলায় টিফিন করে নিয়েছিলাম ধোসা, 30 টাকা করে পড়েছিল। আমি কালভৈরব মন্দিরে পুজো দিই 100 টাকা, এটা আমার ব্যক্তিগত খরচ। ডিনার লেগেছিল 100 টাকা করে এবং জল লেগেছিল মোট 3টে 30 টাকা করে। তাহলে প্রথম দিনে মোট খরচ দাঁড়ায় 554 টাকা। এছাড়া আমার 100 টাকা যেহেতু লেগেছিল তাই 654 টাকা। এবারে দ্বিতীয় দিনের খরচ 300 টাকা করে সুগম দর্শন এবং আমার 400 টাকা লেগেছিল কারণ আমি রুদ্রাক্ষের মালা নিয়েছিলাম। আবারও বলে রাখি এই খরচটা অপশনাল। 50 টাকা করে ডালি কিনে নিয়েছিলাম। সকালবেলা টিফিন করে নিয়েছিলাম 60 টাকা করে এবং কাশী চাট ভান্ডারেও আমাদের 60 টাকা করেই পড়েছিল।
যেহেতু সেদিন আমরা কোনো লাঞ্চ করিনি, তাই আমাদের লাঞ্চের খরচটা সেদিনের জন্য নেই, কিন্তু তাও আমি 80 টাকা ধরে রাখছি। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখছি, তোমরা কিন্তু লাঞ্চ একদিন অবশ্যই অন্নপূর্ণা ভোজনালয় থেকে করে নেবে, তাতে করে তোমাদের লাঞ্চের খরচটা সেভ হবে। ডিনার করে নিয়েছিলাম 80 টাকা করে এবং জল 3টে নিয়ে নিয়েছিলাম 30 টাকা করে। তাহলে দ্বিতীয় দিনের খরচ দাঁড়ায় 947 টাকা। 367 টাকা কিন্তু হোটেলের খরচ, আর এই 300 টাকাটা কিন্তু সুগম দর্শনের জন্য অপশনাল। তাহলে 947 টাকা থেকে 300 টাকা বাদ দিলে পড়ে থাকে 647 টাকা। এবারে তৃতীয় দিনের খরচ। টোটো করে চলে গিয়েছিলাম আস্তিঘাট 30 টাকা করে, তারপর হনুমান মন্দির 20 টাকা করে এবং সেখান থেকে গৌরী কেদারেশ্বর মন্দির 30 টাকা করে। আবার আস্তিঘাট চলে এসেছিলাম 20 টাকা করে। বোট রাইড করেছিলাম 400 টাকা করে, কারণ পাখিদের জন্য খাবারও কিনে নিতে হয়েছিল। এই খরচাটা কিন্তু অপশনাল। লক্ষ্মী চায়ওয়ালে 65 টাকা করে এবং শ্রীজি মালাইও 60 টাকা করে। রাস্তায় জলের বোতল নিয়ে নিয়েছিলাম 10 টাকা করে। সেদিন আমরা লাঞ্চ করেছিলাম অন্নপূর্ণা ভোজনালয় থেকে। বাইকে সাইট সিনে আমার লেগেছিল মোট 237 টাকা মতো। তৃতীয় দিনের খরচা বলতে বলতে একটা বিষয় জানিয়ে রাখি, এই দিনের খরচাটা কিন্তু তোমাদের সবার কাজে লাগবে, অর্থাৎ যারা গ্রুপে আসবে তারাও, যারা সোলো ট্রাভেল করবে তারাও। একটা রাফ আইডিয়া কিন্তু হয়ে যাবে। পরে সন্ধেবেলায় আমরা ধোসা খেয়ে নিয়েছিলাম 30 টাকা করে, ডিনার 80 টাকা করে এবং জল 30 টাকা করে। তাহলে তৃতীয় দিনের মোট খরচ দাঁড়ালো 1142 টাকা, যেখানে হোটেল ভাড়া ইনক্লুডেড। 400 টাকার খরচাটা কিন্তু অপশনাল এবং বাইকের 237 টাকা খরচাও কিন্তু তোমরা বুঝে শুনে করবে। আমি সুবিধার্থে সব খরচটাই দিয়ে রাখছি। যদি বোটের খরচাটা বাদ দিই তাহলে হয় 742 টাকা। এবারে চতুর্থ দিনের খরচ। ব্রেকফাস্ট 60 টাকা করে, লাঞ্চ করেছিলাম 80 টাকা করে এবং হোটেল থেকে স্টেশনে গেছিলাম আমরা 80 টাকা করে টোটো ভাড়া, 100 টাকা করে ডিনার ট্রেনে। তাহলে চতুর্থ দিনে মোট খরচ দাঁড়ায় 320 টাকা। তাহলে 4 দিনের মোট খরচ দাঁড়ালো মোট 2500 টাকা। আমি রাউন্ড ফিগার 3000 টাকা করে দিচ্ছি এটা, কারণ এদিক ওদিক খরচা তো থাকেই, আর অবশ্যই সিজন অফ সিজনেরও একটা ব্যাপার আছে। এবারে যদি আমি ট্রেনের খরচা স্লিপারেও ধরি তাহলেও 450 টাকা করে যেতে আসতে, মোট 900 টাকা। তাহলে টোটাল দাঁড়াবে 3900 টাকা মতো। আমি এটাকেও রাউন্ড ফিগার 4000 টাকা করছি। তাহলে 3 রাত 4 দিনের খরচ পড়ছে মোট 4000 টাকা। এই হিসাব দেখে আশা করি তোমরাও তোমাদের নিজেদের মতো প্ল্যান করে নিতে পারবে। ব্যাস এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে। হর হর মহাদেব।